ঈশ্বর হল এমন এক বিশ্বাস যাকে চোখে না দেখেও বিপদের সময় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাকেই প্রথম স্মরণ করতে হয়। নমস্কার বন্ধুরা, গল্পে গল্পে চ্যানেলে আজ আপনারা শুনবেন প্রখ্যাত সাহিত্যিক শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায় রচিত ছোট গল্প মূর্তির কবলে। গল্প শুরু করবার আগে বলে রাখি, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সঙ্গে লাইক ও শেয়ারও করে দেবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প মূর্তির কবলে। একেবারে আচমকা, তাও অন্য কোনো বড় শহর হলে এক কথা, আফসোস করার বিশেষ কিছু থাকতো না। কিন্তু বদলি করল কলকাতা থেকে এলো। অন্ধ্রদেশে ইংরেজ আমলে ওই নামই ছিল, এখন স্বাধীনতা পরবর্তী যুগে নাম হয়েছে এলরু। একটা আশার কথা, বিয়ে থা এখনো করিনি, বউ ছেলে পুলের বালাই নেই, ছাড়া হাত পাতাই। কাজেই তুলপি তল্পা বেঁধে ট্রেনে উঠলাম। স্টেশনে রামকৃষ্ণ রাও ছিলেন। এর জায়গাতেই আমি যাচ্ছি। ইনি বদলি হচ্ছেন কোয়েম্বাটুর। একে থাকবার একটা আস্তানার সন্ধান করতে বলেছিলাম। বিদেশ বিভুই, কিছুই জানা নেই, অন্তত মাথা গুজবার একটা জায়গা তো থাকা দরকার। করমর্দন পরস্পরের কুশল জিজ্ঞাসার পর প্রশ্ন করেছিলাম, আমার আসার কি ব্যবস্থা হবে? রামকৃষ্ণ প্রশান্ত হেসে উত্তর দিয়েছিলেন, চিন্তার কোনো কারণ নেই, আমি যেখানে ছিলাম সেখানেই আপনি থাকতে পারবেন। বাড়িওয়ালা খুব সদাশয়, বাড়িটাও যথেষ্ট খোলামেলা। যেতে যেতে রামকৃষ্ণ বললেন, আমি এখানেই থাকতাম। বদলির জন্য স্ত্রী পুত্রকে মামার বাড়ি মাদ্রাজে রেখে দিয়েছি। তারপর হঠাৎ থেমে রামকৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন, আপনার নিজের রান্না করার অভ্যেস আছে? বিশেষ নেই, তবে কলকাতায় ঝি না এলে মাঝে মাঝে নিজেকেই চালিয়ে নিতে হতো। ওই এক মুশকিল। এখানকার রান্না খেতে আপনাদের মানে বাঙালিদের হয়তো অসুবিধে হবে, সবই নারকেল তেলে ভাজা কিনা। আর কিছু বললাম না। অদৃষ্টে দুর্ভোগ আছে জানি। বাড়িটা বেশ পছন্দসই। তার পাশে একটু বাগান আছে, নারকেল আর কিছু আম গাছ। রান্না করার লোক একটা হয়ে গেল, শঙ্করন। সে শুধু ভাতটুকু রেঁধে দিয়ে যাবে। মাছ মাংস ডিম একেবারেই ছোঁবে না, ওগুলো আমাকেই করে নিতে হতো। রামকৃষ্ণ যাবার সময় একটা জিনিস দিয়ে গেলেন, একটা টেরাকোটার মূর্তি, লাল রঙের। প্রথমে আমি ভেবেছিলাম নটরাজের মূর্তি, কিন্তু ভালো করে দেখলাম না, নটরাজ নয়। সেই ধরনের ভঙ্গি, মুখ চোখের বিভৎস চেহারা, চারিদিকে আগুনের লেলিহান শিখা। রামকৃষ্ণ বললেন, কি মূর্তি জানি না, হরিদ্বারের এক সাধুর কাছ থেকে পেয়েছিলাম। তিনি বলেছিলেন কাল ভৈরবের মূর্তি।
রোজ শুতে যাওয়ার আগে এই মূর্তিকে প্রণাম করে শুলে মঙ্গল হবে, অবহেলা করলে অশুভ। এসব ব্যাপারে আমার ভক্তি শ্রদ্ধা একটু কম, বরং বলা যায় আমি কিছুটা নাস্তিক। নিজের পুরস্কার ছাড়া আর কিছুই মানি না। তবু রামকৃষ্ণের মুখের ওপর আমি কিছু বলিনি, বলতে পারিনি। মূর্তিটা নিয়ে আলনার উপর রেখে দিলাম। এলুরুর চারপাশে আমাদের ক্ষেত। আমার কাজ এইসব তামাক পরিদর্শন করা, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। তামাকে যাতে পোকা না লাগে, লাগলে তার প্রতিষেধক কি, তারপর কিভাবে তাকে গুদামজাত করে রপ্তানির উপযোগী করা যায় সে বিষয়ে নির্দেশ। অনেকদিন আমাকে গ্রাম অঞ্চলেই কাটাতে হতো। তখন শঙ্করন থাকতো বাড়ির তদারকিতে। একেবারে নিস্তরঙ্গ জীবন, সংস্কৃতির ছিটে ফোটাও কোথাও নেই। কি আর করা যাবে? কটা লোকিবার জীবন জীবিকা মেলাতে পারে? মাসখানেক পর মুশকিলে পড়লাম। শঙ্করন এলো না। এই সময় বর্ষার খুব প্রকোপ, চারিদিকে ম্যালেরিয়া। দিন 15 শয্যাপাত করে রাখে। নিরুপায়, নিজে সেই হাত পুড়িয়ে রান্না বান্না করতে হয়। কাজ বিশেষ নেই। রাত 8টার মধ্যেই শুয়ে পড়ি। বাইরে বৃষ্টির নুপুর আর ব্যাঙের আলাপ জলসার আবহাওয়া সৃষ্টি করেছে। শোয়া মাত্র চোখে ঘুম চলে এলো। রাত তখন কত খেয়াল নেই। হঠাৎ ধর্মর করে বিছানার উপর উঠে বসলাম। দেখি মশারিতে আগুন দাউ দাউ করে জ্বলছে। কি আশ্চর্য! কি করে এটা হলো? বেড সুইচ নেই। ঘরের আলো বন্ধ করে আমি শুয়েছি, কারণ আলো থাকলে আমি ঘুমোতে পারি না। ভীষণই বিপদে পড়ে গেলাম। মশারি চারিদিক জ্বলে উঠেছে। নাইলনের মশারি, নামবারও কোনো পথ নেই। আগুনের তাপ আমার সারা শরীর যেন ঝলসে দিচ্ছে। চেঁচাবার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছি। আর চেঁচিয়েও তো কোনো লাভ নেই। সবচেয়ে কাছে যে বাড়ি, সেটাও আবার আধ মাইল দূর। বিদেশে এভাবে কি পুড়ে মরতে হবে নাকি? মরিয়া হয়ে নামবার চেষ্টা করলাম। এছাড়া আর কোনো উপায়ও নেই। একটু এগিয়ে থেমে গেলাম। সেই অগ্নিশিখার পেছনে বিরাট এক মূর্তি। শুধু বিরাট নয়, বিকট। কাল ভৈরবীর মূর্তি। তার দুটি চোখে অগ্নিপিণ্ড, ঠোঁটের দুপাশে আগুনের ঝলক। ভাবলাম ভুল দেখছি বোধহয়। চোখ দুটো ভালো করে রোগড়ে নিলাম, কিন্তু না, একই দৃশ্য। কাল ভৈরবীর মূর্তি যেন জীবন্ত হয়েছে। এদিকে আগুনের উত্তাপ বাড়ছে। বিছানার উপর আর বসে থাকা সম্ভব নয়। লাফিয়ে মেঝের উপর নামলাম। সঙ্গে সঙ্গে আগুন যেন মিলিয়ে গেল। কাল ভৈরবীর মূর্তিও উধাও। কিন্তু আর একটা আশ্চর্য কাণ্ড ঘটল। একটা অদৃশ্য টানে কে যেন আমাকে আলনার দিকে নিয়ে গেল। আলনার কাছে গিয়ে অবাক হলাম। কাল ভৈরবীর মূর্তিটা সেখানে নেই। শঙ্করন মূর্তিটা আলনার উপর
একটা তাকের মধ্যে রাখত। মাঝে মাঝে লক্ষ্য করেছি সে মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ছে। আমি নিজে সব না মানলেও কারো ধর্মবিশ্বাসে বাধা দিতে চাইনি। এইবার পিছন ফিরে দেখলাম মশারির অবস্থা এখন একেবারে স্বাভাবিক। আগুনের সামান্য চিহ্ন কোথাও নেই। নিজের ওপর ভীষণ রাগ হলো। নিশ্চয়ই বিশ্রী একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন দেখে এতটা ভয় পাওয়া নিঃসন্দেহে ছেলে মানুষই। কিছুক্ষণ পায়চারি করে শুতে গেলাম। ভোরের দিকে একই কাণ্ড। এবারে কালভৈরবীর মূর্তির দুটি নাসারন্ধ্র দিয়ে আগুনের হলকা। মশারি পুড়ছে। আগের বারের মতো লাফ দিয়ে নিচে নামতেই সব স্বাভাবিক। আর বিছানায় যাইনি। আলো ফোটা পর্যন্ত বেতের চেয়ারে চুপচাপ বসে রইলাম। শেষ রাত্রের দিকে বৃষ্টি থেমে গিয়েছিল। আকাশ প্রায় পরিষ্কার। ছেঁড়া মেঘের ফাঁকে ফাঁকে নীল আকাশের আভাস। শঙ্করন এসে হাজির। জ্বর নেই, তবে তার চেহারা বেশ কাহিল। একবার ভাবলাম শঙ্করনকে কিছু বলবো না। আমার সম্বন্ধে তার ধারণা খারাপ হবে। ভাববে আমি অহেতুক ভয় পেয়েছি। কিন্তু তাকে অন্যভাবে জিজ্ঞাসা করলাম, আচ্ছা শঙ্করন, সেই কালভৈরবীর মূর্তিটা কোথায় তুমি জানো? কাল ভৈরবীর মূর্তি কেন তাকের উপর নেই? শঙ্করন ছুটে এলো ঘরের মধ্যে। তাক খালি, মূর্তি নেই। লক্ষ্য করলাম শঙ্করনের মুখ পাংশু, নিরক্ত হয়ে গেল। এদিক ওদিক সে খুঁজতে লাগলো সেটা। তাই তো, কোথায় গেল? আপনি ফেলে দেননি তো? আমার ঈশ্বর বিশ্বাসের উপর শঙ্করনের মোটেই তেমন শ্রদ্ধা ছিল না। সে আমার হালচাল দেখে হয়তো কিছুটা মালুম করেছে। আমি বললাম, মূর্তি সম্বন্ধে আমি কোনো খোঁজ রাখি না, তুমি তো ওটার দেখাশোনা করতে। শঙ্করনের আমার কথার উত্তর দেবার অবকাশ নেই। সে তন্ন তন্ন করি মূর্তিটা তখন খুঁজছে। আলনাটা সরিয়েই সে চেঁচিয়ে উঠল, এই তো এখানে পড়ে রয়েছে। দেখলাম দু জোড়া জুতোর ফাঁকে মূর্তিটা পড়ে আছে। শঙ্করন সন্তর্পণে মূর্তিটা তুলে নিল। রুদ্ধ কণ্ঠে বলল, এখানে এটা কে ফেললো? উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলাম না। চুপ করে রইলাম। শঙ্করন মূর্তিটা কাপড় দিয়ে ভালো করে মুছে তাকে পুনঃ প্রতিষ্ঠিত করল। নতজানু হয়ে মূর্তির সামনে বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করল। মাসখানেক একভাবে কাটল। কোনো উপদ্রব নেই। কলকাতা থেকে একটা চিঠি এলো, বন্ধু অসিতের লেখা। অসিত শুধু আমার মামুলি বন্ধুই নয়, কলেজে আমরা অভিন্ন হৃদয় ছিলাম। অসিত বোম্বেতে একটা কাপড়ের কলের টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সে লিখেছে 2 মাসের ছুটিতে কলকাতা এসেছে। এসে তার ভালো লাগছে না।
কারণ আমি কলকাতায় নেই। তার খুব ইচ্ছা আমার কাছে মাসখানেক কাটিয়ে যাবে। প্রস্তাবটা খুব ভালো লাগলো। পাণ্ডব বর্জিত দেশে অসিতের মতন বন্ধু পাশে থাকলে সময়টা বেশ ভালোই কাটবে। পত্রপাঠ তাকে আসতে লিখে দিলাম। চিঠি লেখার 7 দিনের মধ্যে সে এসে হাজির। এলুরু স্টেশন থেকে ট্যাক্সি করে তাকে নিয়ে এলাম। বাড়ি দেখে অসিত বেজায় খুশি। সবকিছুতেই তার দারুণ উৎসাহ। বিন্দুতেই সে সিন্ধুর স্পর্শ পেল। বাহ, এই যে একেবারে বাগান বাড়ি রে। শহর, অথচ শহরের গোলমাল নেই। বেশ আছিস। চা খেতে খেতে হঠাৎ তার দৃষ্টি মূর্তির দিকে গেল। জিজ্ঞাসা করলো, ওটা কিসের মূর্তি রে? কাল ভৈরবীর। সেটা আবার কি? চা শেষ করে অসিত মূর্তির সামনে গিয়ে দাঁড়ালো। অনুসন্ধানী দৃষ্টি দিয়ে দেখে বলল, বাড়ির মধ্যে এই কিম্ভূত কিম্ভূতার মূর্তিটা রেখেছিস কেন? ফেলে দে। শঙ্করন ওই মূর্তিটা রোজ পুজো করে, তাই আর সরাইনি। না হলে ওসব আমার মোটেই পছন্দসই নয়। শঙ্করন পছন্দ করে তো সে এটা বাড়িতে নিয়ে যাক, কিংবা রান্নাঘরে তার কাজের জায়গায় রাখুক। তোকে তো নাস্তিক বলেই জানতাম, অন্তত মূর্তি পুজো বিরোধী। কিছু বললাম না। কি বা বলবো? অসিত আমার মনের কথাই বলেছে। আমার ঠিক পাশের ঘরটা ওর শোবার জন্য নির্দিষ্ট হয়েছিল। দুটো দরজার মাঝখানে একটা দরজা ছিল। বেশ কিছুটা গল্প গুজব করার পর অসিত শুতে চলে গেল। আমার ঘুম আসেনি। টেবিল ল্যাম্প জেলে টোবাকো কিউরিং সম্বন্ধে একটা বই পড়লাম, তারপর শুতে গেলাম। তখন বোধহয় মাঝরাত, ঠিক খেয়াল নেই। পাশের ঘরে ধূপ ধাপ শব্দ। অনেকগুলো লোক যেন দাপাদাপি করে বেড়াচ্ছে। একবার মনে হলো ডাকাত পড়েছে নাকি। তারপর ভাবলাম, ডাকাতদের তো এই ঘরের মধ্যে দিয়েই যেতে হবে। পাশের ঘরে ঢোকবার তো আলাদা কোনো রাস্তা নেই। সারা ঘর জুড়ে তাণ্ডব নৃত্য চলছে তখন, অথচ অসিতের কোনো শব্দ নেই। তবে কি তার কোনো বিপদ ঘটলো? উঠে পড়লাম। দরজার পাশে গিয়ে দেখলাম অসিত পাশের দরজাটা ভেজিয়ে দিয়েছে। হাত রাখতেই দরজাটা খুলে গেল। শব্দ চলছে, কিন্তু কাউকে দেখতে পেলাম না। শুধু অসিতের মশারিটা প্রবল বাতাসে উড়ছে, অথচ আজ গুমোট। বাতাস একেবারেই নেই। অসিত, অসিত, বার কয়েক চেঁচালাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। অসিত যেন বেমালু কোথায় মিলিয়ে গেছে। আমাদের অবিশ্বাস কিন্তু যে কোনো মুহূর্তে আমাদেরকে একটা বিপদের সম্মুখীন করে দিতেই পারে। আজকের গল্প পাঠে
গল্পের সূত্রধর হিসেবে ছিলাম আমি, ইন্দ্রাক্ষী মুখার্জি, এবং রামকৃষ্ণ প্রশান্তের চরিত্রে ছিলেন সুবীর শর্মা। গল্পটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। নমস্কার।